তৃতীয় বিশ্বযুদ্ধের সম্মুখীন কি হতে পারে পৃথিবী? আন্তর্জাতিক স্তরের একাধিক বিশেষজ্ঞ আজকে সকাল থেকে এই প্রশ্নই বারংবার তুলে দিচ্ছে। আজকে সকালে দ্য সানডে গার্ডিয়ান সরাসরি বলেছেন, মেক নো মিস্টেক, এ ওয়ার্ল্ড ওয়ার হ্যাজ বিগেইন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপের পর বিশ্বযুদ্ধ শুরু হলো বলে। শুধু দ্য সানডে গার্ডিয়ান নয়, বিশ্বের একাধিক নিউজ পেপার এই কথা বলতে চাইছে যে দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিগেইন এ নিউ ওয়ার্ল্ড ওয়ার। পরিষ্কারভাবে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের আগ্রাসী মনোভাব আসলে গোটা পৃথিবীকে এক বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিল। ইরান কিন্তু হাত গুটিয়ে বসে নেই, তারা সরাসরি রাষ্ট্রসংঘে এক এমার্জেন্সি মিটিং ডেকেছে এবং সেই মিটিং এর পর ইরানের রাষ্ট্রসংঘের যিনি প্রতিনিধি তিনি একটি টুইট করেছেন। তিনি আমেরিকার এই ভূমিকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। সেই টুইটটির পর আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব কেন আমরা অচিরেই এক বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়লাম। সেই টুইটে বলা হয়েছে, দ্য ইউনাইটেড স্টেট, এ পার্মানেন্ট মেম্বার অফ ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, has committed a grave violation of UN Charter, international law and the NPT by the attacks Iran's peaceful nuclear installation. বারবার ইরান বলছে এই নিউক্লিয়ার ফেসিলিটি গুলো পিসফুল ইনস্টলেশন, মানে এইগুলো কোনো নিউক্লিয়ার বোমা তৈরির জন্য ব্যবহার করা হচ্ছিল না, এগুলো ব্যবহার করা হচ্ছিল রিসার্চ পারপাসে। যদিও আমেরিকা, ইসরায়েল এবং পৃথিবীর অনেক বিশেষজ্ঞ তা বিশ্বাস করেননি, কারণ রিপোর্ট প্রকাশিত হয়েছিল এই নিউক্লিয়ার ইনস্টলেশনে ইউরেনিয়াম যে এনরিচমেন্ট হয় তার 60 to 70% করে ফেলেছে লুকিয়ে লুকিয়ে ইরান, আর 20% করলেই তারা নিউক্লিয়ার বোম তৈরি করে ফেলতো। এখানে সব থেকে ইন্টারেস্টিংলি যে পয়েন্ট ইরান আজকে তোলার চেষ্টা করেছে তা হলো ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের ভূমিকা নিয়ে। তারা বলছে আমেরিকা তো পার্মানেন্ট মেম্বার, আমেরিকা যদি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার হয়ে অন্য একটা দেশের উপর বোম্বিং করতে পারে, তাহলে ইউনাইটেড নেশনের ভূমিকাটা কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাষ্ট্রসংঘ কি করলো? রাষ্ট্রসংঘ কেন আমেরিকাকে থামাতে পারলো না? এমনকি পাশাপাশি এই প্রশ্ন উঠবে, বিশ্বযুদ্ধ কি আটকাতে পারবে রাষ্ট্রসংঘ? সেই ক্ষমতা কি এই রাষ্ট্রসংঘের আছে, নাকি শুধুমাত্র ভারত বিরোধিতা করে দিন কাটে এই রাষ্ট্রসংঘের? সেই টুইট আরো বলা হয়েছে, দ্য ইভেন্টস দিস মর্নিং অ্যাট outrageous and will have everlasting the consequences. Each and every member of the UN must be alarmed over this extremely dangerous, lawless, the criminal behavior. বলছেন সকলে একত্রিত হন আমেরিকার এই মিসাইল স্ট্রাইকের বিরুদ্ধে। এই ব্লাস্টার বোম ইসরায়েলের উপর ফেলা হয়েছে তার প্রতিবাদ করুন। কিন্তু গোটা বিশ্ব কি প্রতিবাদ করবে? দেখুন, গোটা বিশ্বের অবস্থানটা আমি একটু আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করি, তাহলেই বুঝবেন কেন বিশ্বযুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে আমাদের এই পৃথিবী। ইরান একাধিক টুইট করেছে। ইরানের পক্ষ থেকে সরাসরি বলা হয়েছে তারা ভয়ঙ্কর প্রতিবাদ করবেন, তারা প্রতিশোধ নেবেন এবং তাদের লক্ষ্য কিন্তু আমেরিকান বেস ক্যাম্প। এই মুহূর্তে আমেরিকাকে সরাসরি রিচ করা ইরানের পক্ষে পসিবল নয়, কিন্তু মিডল ইস্টে ছড়িয়ে ছিটিয়ে আছে আমেরিকার একাধিক এয়ারবেস। কাতার বলুন, কুয়েত বলুন, বাহরাইন বলুন, ইউএই বলুন, সৌদি বলুন, বিভিন্ন জায়গায় কিন্তু আমেরিকা তার বেস ক্যাম্প তৈরি করেছে। যেমন কাতারে অত্যন্ত উল্লেখযোগ্য বেস ক্যাম্প যে আমেরিকা তৈরি করেছে আপনারা সকলেই হয়তো জানেন, আল উদিদ এয়ারবেস। শুধু তাই নয়, বাহরাইনে ইউএস নেভির 5th ফ্লিট হেডকোয়ার্টার আছে। এমনকি ইরাকে আল আসাদ এয়ারবেস, আল ধাপরা এয়ারবেস আছে ইউএইতে, এমনকি কুয়েতে আলী আল সামিম এয়ারবেস আছে। ফলে বিভিন্ন জায়গায় আমেরিকান এয়ারবেস কিন্তু ছড়িয়ে আছে। কিন্তু বিশ্বযুদ্ধ কেন বলছি? যদি কোনোভাবে আমেরিকান এয়ারবেসে ইরান হামলা করে তাহলে কিন্তু 100% বিশ্বযুদ্ধ আপনারা নিশ্চিত থাকুন, কারণ ন্যাটোর আর্টিকেলে পরিষ্কার বলা হয়েছে যদি আমেরিকার উপর কোনোভাবে অ্যাটাক করা হয় তাহলে ন্যাটো কান্ট্রিগুলো ইনভলভ হয়ে যাবে। ন্যাটোর যে আর্টিকেল আছে, আর্টিকেল নাম্বার 5, সেখানে পরিষ্কার বলা হয়েছে ন্যাটো কান্ট্রির উপর আক্রমণ মানে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। অর্থাৎ ইরানের বিপক্ষে তখন ঝাঁপিয়ে পড়বে ফ্রান্স, ইউকে, জার্মানি, এমনকি ন্যাটো কান্ট্রির মধ্যে যে সকল রাষ্ট্রগুলো আছে যেমন তুরস্ক, তারাও কিন্তু আমেরিকার বিপক্ষে বা আমেরিকার হয়ে সে সময় তাদেরকে লড়াই করতে হবে এবং ইরান কিন্তু এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়তে পারে। ইরানের পাশে এসে কে দাঁড়াবে? বিভিন্ন ইসলামিক রাষ্ট্র দাঁড়াতে পারে, কিন্তু সেই দম কি তাদের আছে এই মুহূর্তে? চায়না দাঁড়াতে পারে। চায়না এবং রাশিয়া ইরানের সঙ্গে একাধিক ক্ষেত্রে স্ট্র্যাটেজিক পার্টনারশিপে যুক্ত আছে। রাশিয়া অলরেডি ইউক্রেনকে হুমকি দিয়েছে তারা পরমাণু ওয়ারের দিকে যাবে
যদি ইউক্রেনের সঙ্গে এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প সহায়তা যদি না করেন, তাহলে কিন্তু রাশিয়াও বিপদে পড়বে। ফলে রাশিয়া কিন্তু পুরো প্রক্রিয়াটায় ধীরে চলো নীতি নিয়েছে। কিন্তু চায়না কিন্তু এতদিন আড়ালে ছিল। চায়না এতদিন কোথায় ছিল কেউ জানে না। তারা লুকিয়ে লুকিয়ে অস্ত্র পাঠাচ্ছিল, যা চায়নার পুরনো গেম প্ল্যান। কিন্তু বর্তমানে চায়নার যে বন্ধু ইরান যেভাবে আমেরিকার আগ্রাসনে সম্পূর্ণভাবে ধ্বংসের জায়গায় চলে যাচ্ছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে চায়না কি প্রকাশ্যে ইরানের মিলিটারির পাশে এসে দাঁড়াবে? চায়না এখন অব্দি স্টেটমেন্ট দেয়নি, তারা বলেনি তারা আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে চায়। কিন্তু সব মিলিয়ে যদি এই প্রবণতা তৈরি হয়, তাহলে কিন্তু একদিকে ন্যাটো কান্ট্রি, মানে ন্যাটো আর্টিকেলে সই করা দেশ যেমন ইউকে, যেমন জার্মানি, যেমন ফ্রান্স, যেমন ইসরায়েল, তুরস্ক, এমনকি আমেরিকা, এবং অন্যদিকে চায়না, ইরান এবং হতে পারে বা রাশিয়া। এবং আমরা না চাইতেই এই পুরো প্রক্রিয়াটার মধ্যে কিন্তু জড়িয়ে যেতে পারি। ইরান কি করতে পারে? দেখুন, ইরান এই মুহূর্তে আমেরিকান বেসগুলোকে আক্রমণ করবে তা বোঝাই যাচ্ছে, এবং আমেরিকাও কিন্তু এই পুরো বিষয়টিতে প্রিভেন্টিভ মেজার নিতে শুরু করে দিয়েছে। পাশাপাশি ইরান যেটা করতে পারে তা হলো এই যে হরমুজ প্রণালী, তা কিন্তু আটকে দিতে পারে। এই হরমুজ প্রণালী যখন আটকে দেবে ইরান, তখন কিন্তু আন্তর্জাতিক স্তর কেঁপে যাবে। এই পৃথিবীতে আরবিয়ান সি এবং পার্সিয়ান গালফ ওরিয়েন্টের যত ট্রেডিং হয় সব কিন্তু হরমুজ প্রণালী দ্বারা। এবং এই ছোট্ট প্রণালী যদি ইরান আটকে দেয়, ইরানের নেভি যদি আটকে দেয়, তাহলে আন্তর্জাতিক বাজার ক্র্যাশ করতে পারে। তা কিন্তু গোটা বিশ্ব কোনোভাবে মেনে নেবে না। ইরানকে তো প্রতিশোধ নিতে হবে। জায়গাগুলো কোথায়? নয় আমেরিকার এয়ারবেস, সেটা অ্যাটাক করলে ন্যাটো কান্ট্রিরা ঝাঁপিয়ে পড়বে, ফ্রান্স, ইউকে, জার্মানি ঝাঁপিয়ে পড়বে আমেরিকা ইসরায়েলের সঙ্গে। নয় এই হরমুজ প্রণালী যদি আটকে দিতে পারে, তাহলে আন্তর্জাতিক স্তর ইরানের বিপক্ষে চলে যেতে পারে। কারণ আন্তর্জাতিক স্তরের ব্যবসা বাণিজ্য কিন্তু নিয়ন্ত্রিত হয় এই ছোট্ট প্রণালী দ্বারা, হরমুজ প্রণালী দ্বারা। ফলে সব মিলিয়ে ইরান কিছুটা একঘরে হলেও ইরান যেভাবে প্রতিশোধ বা প্রত্যাঘাত করতে চাইছে, তা কিন্তু এই বিশ্বযুদ্ধের হাতছানি দিচ্ছে। মনে হচ্ছে কোথাও না কোথাও গোটা বিশ্ব দ্বিখণ্ডিত হয়ে গেছে। নয় আমেরিকার বিপক্ষে লড়াই করবে ইরান, নয় নিউক্লিয়ার ফ্যাসিলিটি ওরিয়েন্টেড যে চুক্তি আছে সেখানে সই করবে। মাঝামাঝি অপশন বলতে বিশ্বযুদ্ধ। এবং যদি বিশ্বযুদ্ধের জায়গায় ইরান এবং আমেরিকা দুজনেই এই পুরো বিষয়টিকে নিয়ে যায়, তাহলে কিন্তু অত্যন্ত জটিল এক পরিস্থিতির মধ্যে পড়তে হবে আমাদেরকে। এই মুহূর্তে সিজফায়ার করাতে পারে চারটি দেশ, যারা দুই দেশের মধ্যে কথাবার্তা বলে পুরো বিষয়টিকে করতে পারে। 1 নম্বর নিঃসন্দেহে ভারত, 2 নম্বর ওমান, সুইজারল্যান্ড এবং তুরস্ক। তুরস্ক ন্যাটোর মেম্বার, পাশাপাশি ইরানের ঘনিষ্ঠ বন্ধু, কারণ ধর্মীয় ভাবাবেগ ইরান এবং তুরস্কের এক। ভারতের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এই মুহূর্তে। একমাত্র ভারত এই মুহূর্তে নিউট্রাল পজিশনে আছে, কারোর দিকে নেই। ইসরায়েল এবং ইরান দুজনই ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু। ভারতই কি সিজফায়ার করানোর জন্য এগিয়ে যাবে? তা তো ভারতের ডিপ্লোম্যাটিক পলিসি এগেনস্টে চলে যেতে পারে। কারণ দুই দেশের যুদ্ধতে ভারতবর্ষ কখনো ঢোকেনি এবং এই ক্ষেত্রেও কিন্তু ঢুকবে না। কিন্তু যদি গোটা পরিস্থিতিটা বিশ্বযুদ্ধের মাপকাঠিতে আপনারা বিচার করেন বা বিশ্বযুদ্ধের দিকে যায়, তাহলে কিন্তু ভারতকেও হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হতে পারে। ইসরায়েলের সঙ্গে ভারতের একাধিক মিলিটারি চুক্তি আছে। ইসরায়েলে বন্দর ভারত কন্ট্রোল করে। এমনকি ইরানের সঙ্গেও কিন্তু ভারতবর্ষ চাবাহার পোর্ট রিলেটেড $800 মিলিয়ন এক ইনভেস্টমেন্ট হতে চলেছে, যেটাও ভারতের সঙ্গে সেন্ট্রাল এশিয়ার যোগাযোগের অন্যতম কমিউনিকেশন মিডিয়াম। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের ভূমিকা কি হবে তা কিন্তু আন্তর্জাতিক স্তরের আতস কাচের তলায় থাকবে। বিশ্বযুদ্ধ কি থামাতে পারবে ভারত, নাকি এই পৃথিবী আস্তে আস্তে বিশ্বযুদ্ধের দিকে ঢুকে গেল এবং তার জন্য ডোনাল্ড ট্রাম্প এবং ইরান কিংবা ইসরায়েল এই পুরো বিষয়টার মধ্যে জড়িয়ে থাকবে? রাষ্ট্রসংঘ কোথায়? রাষ্ট্রসংঘের ভূমিকা এই মুহূর্তে আমরা দেখতে পাবো না? নাকি আমরা বিশ্বটাকে এন্টারটেন করব, আমরা এই যুদ্ধটাকে এন্টারটেন করব? কাউকে তো থামতে হবে। থামাবে কে? রাষ্ট্রসংঘের ভূমিকাটাই তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে বিশ্বের সমস্ত দেশ। ভারতবর্ষ অব্দি রাষ্ট্রসংঘকে গুরুত্ব দেয় না। আজকে রাষ্ট্রসংঘের সিকিউরিটি কাউন্সিল আন্তর্জাতিক স্তরে ফের একবার কিন্তু এক্সপোজড হয়ে গেল, যেরকম অপারেশন সিন্দুরের সময় হয়েছিল। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি, এবং ভারতের কি এই পুরো বিষয়ে ঢোকা উচিত? পুরো বিষয়টি ঢুকে কি ভারত সিজফায়ার করানো উচিত? সংঘর্ষ বিরতি কি ভারত করবে না করবে না? কি সিদ্ধান্ত নেবে ভারত? প্রশ্ন কিন্তু উঠবেই। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।